বিয়ের 10 বছর পর মনে হচ্ছে আমরা একে অপরের জন্য সঠিক না। আমার ডিভোর্স প্রয়োজন। আমি আর পারছি না নিবিড়ের সঙ্গে থাকতে। মোহিনীর কথাটা শুনে নুসরাতের মাথায় যেন একটা বাজ পড়ল। বিশ্বাসই হতে চাইছিল না যে এই কথাটা ওকে মোহিনী বলছে। মোহিনী বলছে নিবিড়ের সঙ্গে আর থাকতে পারছে না, এটাও সম্ভব। নুসরাতের কথাটা একদমই বিশ্বাস হলো না। তুই মজা করছিস তাই না? তুই নিবিড় এর থেকে আলাদা থাকতে পারবি না মোহিনী? আজে বাজে কথা বলিস না। উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস নাকি? আরে দুটো বাচ্চা আছে তোদের, পাগল হয়ে গেছিস? মোহিনী নির্জীব গলায় বলল, মজা করার হলে তোর বাড়িতে গিয়ে করতাম, তোর কাজের জায়গায় এসে করতাম না। তুই তো ডিভোর্স লয়ার নুসরাত, একটা ব্যবস্থা করে দে না, যতটা তাড়াতাড়ি সম্ভব করে দে। নুসরাতের মাথাটা ঘুরে উঠল যেন। এ যাবৎ অনেক ডিভোর্স কেস লড়েছে, এই ব্যাপারটা তো নুসরাতের কাছে ভীষণ স্বাভাবিক। প্রত্যেক দিন কত মানুষ ওর কাছে আসে ডিভোর্সের জন্য, কিন্তু কখনো এমন হয়নি। কখনো তো নুসরাত এটা ভাবেনি যে মোহিনী আর নিবিড়ের ডিভোর্স হতে পারে। নুসরাত নিজের চেয়ার থেকে উঠে গিয়ে মোহিনীর পাশের চেয়ারে বসে ওর কাঁধে হাত রেখে বলল, নিবিড়ের সাথে ঝগড়া হয়েছে, ও আজেবাজে কিছু বলেছে, বাড়িতে কথা বলো, নিবিড়ের বাবা মায়ের সাথে কথা বল। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার সমাধানও আছে মোহিনী, কিন্তু ডিভোর্সটা সমাধান না। তোদের ছেলের মেয়ের কি হবে আমায় বলতো? মোহিনী নির্জীব দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে বলল, একসঙ্গে থেকেই বা কী হচ্ছে? রোজ রোজ বাবা মায়ের মাঝে ঝগড়া দেখছে দেখছে ওদের বাবা মায়ের বন্ডিংটা ঠিক কতটা খারাপ, বোঝাপড়ার কতটা অভাব। এর থেকে ওরা কি শিখবে? ভবিষ্যতে ওরাও নিজেদের জীবনসঙ্গীর সাথে এমন আচরণই করবে। নুসরাত এবারে রাগান্বিত গলায় বলল, একটা থাপ্পড় দেব তোকে, গালে একটা চড় পড়লেই ডিভোর্সের ভূত মাথা থেকে এমনি নেমে যাবে। ঝামেলা কোনো সংসার হয় না, মারামারি পর্যন্ত হয়। আর কিসের তোমাদের বন্ডিং খারাপ? তোর আর নিবিড়ের বন্ডিং খারাপ, এটা আমায় বিশ্বাস করতে হবে। দেখ, মাথা গরম করিস না আমার, বাড়ি যা, নিবিড়কে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাক, এমনি সব ঠিক হয়ে যাবে। মোহিনী এবারে পাল্টা রাগান্বিত গলায় চিৎকার করে উঠে বলল, আমি তোর কাছে এসেছি সাহায্যের জন্য, সাহায্য করলে কর, নয়তো বল করতে পারবি না। তোর জ্ঞান শোনার মতন মানসিকতা আমার নেই। আমি আর নিবিড় একে অপরের জন্য সঠিক মানুষ না। বোঝ আমার কথাটা। একে অপরের সঙ্গে থেকে রোজ ঝগড়াঝাটি করার থেকে, একে অপরকে অসম্মান করার থেকে, কত কথা শোনানোর থেকে সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো। নুসরাত এবারে যেন হাল ছেড়ে দিল। নুসরাত এই মেয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, সেটা বুঝতে আর বাকি রইল না। তবে যে করেই হোক ওকে মোহিনীর মাথা ঠান্ডা করতেই হবে। এবারে নুসরাত শান্ত গলায় ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। তার আগে আমায় বল, নিবিড়ের সাথে এই বিষয়ের আলোচনা করেছিস? নিবিড়ও কি এটাই চাই? জানি না তুই ওর সাথে আলোচনা করিসনি না। নুসরাত বিস্ময় ভরা কণ্ঠে বলল, সিরিয়াসলি মোহিনী, তুই ওর সাথে কোনো আলোচনা না করে একা একাই সিদ্ধান্তটা নিচ্ছিস? ভাবতে পারছিস ওর কানে কথাটা গেলে ও কতটা কষ্ট পাবে? মোহিনী তাচ্ছিল্য হাসে বলল, চিন্তা করিস না, ও এটাই চাই, শুধু বলতে পারছে না। ও মনে মনে এই কথাটাই ভাবছে, আমিও এটাই ভাবছিলাম। দুজনের মধ্যে শুধু পার্থক্য এটাই, ও কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমি নিচ্ছি। রাগে নুসরাতের মাথায় আগুন জ্বলছে ঠিকই, তবে মোহিনীর সামনে সেসব প্রকাশ করা যাবে না। কেননা এখন যদি নুসরাত রাগারাগি করে তাহলে মোহিনী হয়তো ওর কাছ থেকে চলে যাবে। ডিভোর্স লয়ার তো আরও অনেক পেয়ে যাবে, সেসব হতে দেওয়া যাবে না। যে করেই হোক ওদের ডিভোর্সটা আটকাতেই হবে। লম্বা একটা শ্বাস টেনে বলল, ডিভোর্সের কারণ কি? কেন ডিভোর্স চাস ওর থেকে? ও কি পরকীয়া করছে? মোহিনী তৎক্ষণাৎ উত্তরে বলল, কখনোই না। নিবিড় কেন পরকীয়া করতে যাবে? ও এমন ছেলে না। খবরদার নুসরাত, ওর সাইট্রিক বিষয়ে কোনো বাজে কথা তুই
উল্লেখ করবি না। নুসরাত মাথা নাড়িয়ে মোহনীর কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, করব না। তাহলে আর কি সমস্যা হতে পারে? ও তোর গায়ে হাত তোলে, অকথ্যা ভাষায় গালাগালি করে। মোহিনী এবারে বিরক্তকর গলায় বলল, কি যাতা বলছিস? আমার সামান্য হাত কেটে গেলেও নিবিড় অস্থির হয়ে যায়, আর ও আমার গায়ে হাত তুলবে? একটা ফুলের টোকা অবধি লাগতে দেয় না। আর আমাদের মাঝে ঝগড়া হয় ঠিকই, কিন্তু ও কখনো আমায় গালাগালি করে না। এমন ছেলে নিবিড় না। তাহলে কি সমস্যা? তুই চাকরি করিস, সেটা নিয়ে সমস্যা। তুই ক্যারিয়ারে ওর থেকে এগিয়ে যাচ্ছিস, এটা ওর পছন্দ হচ্ছে না। হিংসা করছে ও তোকে, নাকি তোর কোনো ছেলে কলিগের সাথে অযথা তোকে সন্দেহ করছে, নাকি তোরই কারো সাথে সম্পর্ক চলছে? মোহনীর মাথাটা এবারে খারাপ হয়ে গেল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নুসরাতকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, তুই একটা চর খাবি আমার হাতে। নিবিড় ছাড়া কখনো কোনো পুরুষের কথা আমি কল্পনাতেও ভাবতে পারি না। আর নিবিড় আমার উন্নতি দেখে হিংসা করবে, এটা কখনোই সম্ভব না। ও সবসময় আমায় সাপোর্ট করেছে। আমি আজ যে পর্যায়ে এসেছি সেটা ওর জন্য। আরও আমায় সন্দেহ করবে হাসালি? ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। নুসরাত এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা রাগান্বিত গলায় বলল, কোনো কিছু যখন সমস্যা না, তাহলে ডিভোর্স চাইছিস কেন? মাথার তার কেটে গেছে? এই বয়সে এসে বিমরতি হয়েছে, টুকটাক কিনা কি ঝগড়া হয়েছে তার জন্য সোজা ডিভোর্স চাইতে চলে এলি? না নিবিড়ের কোনো সমস্যা, না তোর কোনো সমস্যা। তোদের দুজনের পরিবার এত ভালো, এত সাপোর্টিভ, দুটো মিষ্টি বাচ্চা আছে তা তোদের, আর এত কিছু রেখে তুই ডিভোর্স চাইতে এসেছিস? সত্যি তোকে আমার কিছু বলার নেই মোহনী। তোর থেকে এই হাম ম্যাচিউরিটি আমি কখনোই আশা করিনি। আরে নিবিড়, এই কথাটা শুনে কতটা কষ্ট পেতে পারে একবার ভাব। ছেলেটা এখানে এসে কান্নাকাটি জুড়ে দেবে। দমে গেল মোহনী নুসরাতের কথাগুলো শুনে। সত্যিই তো, ওর কাছে ডিভোর্স চাওয়ার কি আদৌ কোনো যৌক্তিক কারণ আছে? আছে কারণ, তবে সেটা যৌক্তিক কি না জানে না। আজকাল আর দুজনের মাঝে স্বাভাবিক কিছু নেই। ওদের মাঝে স্বাভাবিক কথাবার্তা হয় না, হলে ঝগড়া হয়, নয়তো কথাই হয় না। যে যার মতো নিজের জীবনে চলছে, কেউ কারো খোঁজ খবর নেয় না, কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, ভালো মন্দ কিছু বলে না। কার জীবনে কী সমস্যা, কে কার জীবনে কতটা উন্নতি করলো, এই নিয়ে আলোচনা হয় না। নিজেদেরকে দেওয়ার মতন দুজনের কাছে সময় নেই। দুজনের জীবনেই বিশাল ব্যস্ততা, নয়তো কথা বলার আগ্রহ নেই। আজকাল দুজনের মাঝে শুধু ঝগড়াই হয়। ঘরটা পর্যন্ত দুজনে বদলে নিয়েছে। ওদের ঝগড়া করার কোনো নির্দিষ্ট বিষয় থাকে না, এমনি এক বিষয় নিয়ে ঝগড়া করে। আজকাল দুজনের মাঝে স্বাভাবিক কথাবার্তাও যেন ঝগড়ায় রূপ নেয়। এই কারণগুলো কি যথেষ্ট না ডিভোর্সের জন্য? প্রতিনিয়ত দুজন দুজনকে কষ্ট দিচ্ছে, অপমান করছে, নিজেদের সম্পর্ককে ছোট করছে। এর থেকে কি আলাদা থাকা ভালো নয়? মোহিনীকে শান্ত হয়ে ভাবনার জগতে নিমগ্ন হয়ে যেতে দেখে নুসরাত ভাবল, বোধহয় একটু কাজ হয়েছে, আর এই সুযোগটাই ওকে কাজে লাগাতে হবে। মোহিনীকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বলল, শোন মোহিনী, ডিভোর্স সব সমস্যার সমাধান না, অন্তত তোর আর নিবিড়ের সম্পর্কের ক্ষেত্রে তো কখনোই না। তোরা পারফেক্ট কাপল। তোদের দুজনকে দেখে আমরা শিখেছি কিভাবে একে অপরকে ভালোবাসতে হয়। দেখ, আমি বলছি, বাড়ি যা, মাথা ঠান্ডা কর। যা সমস্যা হয়েছে নিবিড়ের সাথে সামনাসামনি কথা বলে সেগুলোর সমাধানের চেষ্টা কর। নিজেদের জন্য না হলেও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা কর। দীর্ঘ প্রায় আধা ঘন্টা যাবৎ নুসরাত আরও বিভিন্নভাবে অনেক কিছু বোঝালো মোহিনীকে। অনেক কিছু বোঝানোর শেষে মোহিনী যেন একটু বুঝলো, অন্তত সাময়িক সময়ের জন্য হলেও মাথা থেকে ডিভোর্সের ভূতটা নামলো। নুসরাত মোহিনীকে বুঝিয়ে বাড়ির পথে পাঠিয়ে দিল। মোহিনী সেখান থেকে চলে যেতেই নুসরাত নিজের চেয়ারে গিয়ে বসে ভাবনার মাঝে পড়ে গেল। যে কথাটা নিবিড়কে জানানো
উচিত কিনা। নিবিড়কে যদি জানাই তাহলে কি ওদের সাহায্য হবে, নাকি সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে? এমনও হতে পারে হয়তো ওদের মনে হবে সম্পর্কে এতটাই বেশি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে যে এখন তৃতীয় ব্যক্তিকে ওদের মাঝে এসে সব ঠিক করে দিতে হচ্ছে। বেশ অনেকটা সময় ধরে নুসরাত এসবই ভাবল। হঠাৎ করে কেবিনের দরজায় কারোর টোকা দেওয়ার আওয়াজ পেল। গলা উঁচিয়ে বলল, কামিং। আগন্তুককে দেখার উদ্দেশ্যে দরজার দিকে তাকাতেই বিস্ময়ে নুসরাতের চোখ কপালে উঠে গেল। নিবিড় এসেছে, কিন্তু কেন? আজই কেন এলো? তাহলে কি মোহিনীকে এখানে ঢুকতে দেখেছিল, নাকি বেরিয়ে যেতে দেখেছে, নাকি ওদের দুজনের মাঝে হওয়া কথাগুলো শুনে ফেলেছে? কিন্তু কি করে শুনবে? নিবিড় তো তখন কেবিনে ছিল না। নুসরাতের এসব ভাবনার মাঝে ওর সামনে চেয়ার টেনে বসে পড়ল নিবিড়। মাথা নিচু করে বসে আছে, চোখ মুখের ভাবভঙ্গি খুবই খারাপ, খুব ক্লান্ত লাগছে। দেখে মনে হচ্ছে বিষণ্ণতা একেবারে চেপে ধরেছে যেন নিবিড়কে। নুসরাত নিজেকে স্বাভাবিক করলো। নিবিড়কে এসব বলা যাবে না, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। বেশ স্বাভাবিক ভঙ্গিতে একটু এসে বলল, কিরে, হঠাৎ করে এখানে এলি যে? এতদিন পর বান্ধবীর কথা মনে পড়ল? মরলেও তো খবর পাবি না। নিবিড় মাথা তুলে নুসরাতের দিকে তাকিয়ে চোখ মুখে একরাশ বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? আমি তো মরে গেছি। তুই খবর পেয়েছিস, তুই খবর নিয়েছিস যে আমাকে দোষারোপ করছিস। তোরা মেয়েরা এমন কেন রে? সব সময় শুধু ছেলেদেরই কেন সব বিষয়ে দোষারোপ করিস? একটু আমাদের দিকটাও বোঝার চেষ্টা কর। বেবাচেকা খেয়ে গেল নুসরাত। সেই সাথে বুঝল মোহিনীর যেমন মন মানসিকতা ঠিক ছিল না, সেই একই অবস্থা নিবিড়েরও। এই ছেলের মাথাও খারাপ হয়ে গেছে। কে জানে আবার কখন মোহিনীর মতন ডিভোর্সের কথা শুরু করে দেয় কি না। কি হয়েছে বল তো আমায়? তোকে এত চিন্তিত লাগছে কেন? দেখতে কোনো সমস্যা হয়েছে? নিবিড় জীবনের প্রতি একরাশ বিরক্তি আর হতাশা নিয়ে বলল, জীবনটা এখন একটা সমস্যা, বেঁচে থাকাটা এখন একটা সমস্যা, সংসার আরও বড় সমস্যা। মোট কথা আমি জন্ম নিয়েছিলাম কেন? আমার জন্ম নেওয়াটাই এখন একটা সমস্যা। নুসরাতের কেন যেন মনে হচ্ছে নিবিড় যে কোনো সময় ডিভোর্সের প্রসঙ্গটা তুলবে। ওর আবভাব দেখেই বুঝতে পারছে। মোহিনীর মুখ চোখের অবস্থাও ঠিক এমনই ছিল, ওর কথা বলার ভঙ্গিও ঠিক এমন ছিল। নুসরাত যথারীতি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে নিবিড়ের পাশের চেয়ারটায় বসে শান্ত গলায় ওকে প্রশ্ন করলো, কি হয়েছে আমায় বল? মোহিনীকে নিয়ে আসতে পারতি না তো? মোহিনীর নামটা শুনতে নিবিড় তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমায় একা পছন্দ হচ্ছে না। সব সময় সব জায়গায় মোহিনীকে নিয়ে যেতেই হবে, মোহিনীকেই তোদের সবার প্রাধান্য দিতে হবে। আমি কি মানুষ না? আমি একা এসেছি বলে তোর সমস্যা হচ্ছে? ঠিক আছে, সেটা বলে দে, আমি চলে যাচ্ছি, আর জীবনেও আসবো না। তোর এখানে আসার আগে মুস্তাকের কাছে গিয়েছিলাম মনটা ভালো করার জন্য। শালা ওই ও বলে একা কেন এসেছিস? মোহিনীকে কেন আনিনি? আরে এত রেগে যাচ্ছিস কেন? আমি তো একটা স্বাভাবিক প্রশ্ন করেছি। কি হয়েছে তোর সত্যি করে বল তো আমায়। মোহিনীর ওপর এত রেগে আছিস কেন? ঝগড়া করেছিস দুজনে? লম্বা কয়েকটা শ্বাস টানলো নিবিড়। ডেস্কের ওপর কিছুক্ষণ মাথাটা এলিয়ে দিয়ে রাখলো। নুসরাত তাড়া দিল না। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর নিবিড় সোজা হয়ে নুসরাতের দিকে ঘুরে বসে বলল, তুই তো ডিভোর্স লয়ার, আমার আর মোহিনীর ডিভোর্সের ব্যবস্থা কর যতটা তাড়াতাড়ি সম্ভব, ততটা তাড়াতাড়ি। ঠিক এই কথাটা শোনার অপেক্ষাতেই যেন নুসরাত ছিল। ওর অবাক হওয়ার উচিত কিনা ঠিক বুঝে উঠতে পারছে না। ওর মন বলছিল যে নিবিড় যে কোনো সময় এই কথাটা বলবে, আর ঠিক তাই হলো। এদিকে নুসরাতকে চমকাতে না দেখে নিবিড়ের কেন যেন একটু সন্দেহ হলো ব্যাপারটা। ভ্রু কুঁচকে সন্দেহী গলায় বলল, চমকালি না যে? মোহিনীর সাথে তোর কথা হয়েছে নাকি? কয়েকদিনের মাঝে ধ্যান ভাঙল নুসরাতের। তড়িঘড়ি করে বলল, না, ওর সাথে কথা হয়নি আমার। সেসব কথা বাদ দে, তার আগে তুই বল, তুই এসব কী বলছিস? ডিভোর্স কোনো সমাধান হলো নিবিড়?
তুই তো মোহিনীর সাথে এই বিষয়ে কোনো আলোচনা করিসনি। এই খবর ওর কানে গেলে ওর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাবে বুঝতে পারছিস? নিবিড় সন্দেহী দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুই কি করে বুঝলি ওর সাথে আমি কোনো আলোচনা করিনি? নুসরাত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আরে ওর সাথে আলোচনা করলেও নিশ্চয়ই আমাকে জানাতো। এত বড় একটা খবর তো লুকিয়ে রাখতো না। স্বাভাবিকভাবে নিল নিবিড় কথাটা। আবারও কেমন যেন উদাস হয়ে গিয়ে বিষণ্ণ গলায় বলল, আমাদের আলাদা হয়ে যাওয়াটাই বোধহয় উচিত। একসঙ্গে আমরা ভালো নেই, 10টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, তবে শেষ কয়েকটা বছর একদমই ভালো কাটছে না। আমাদের মাঝে কিচ্ছু ঠিক নেই। আমরা আর একে অপরকে বুঝতে পারি না। আমরা আর একে অপরের হাসির কারণ হয়ে উঠতে পারি না। এগুলো ডিভোর্স চাওয়ার কারণ? এগুলো কোনো যৌক্তিক কারণ বলেও তোর মনে হয়? নিবিড় একটু ভাবনা চিন্তা করে বলল, আরও অনেক কারণ আছে। নুসরাত এবারে কিঞ্চিত রাগান্বিত গলায় বলল, আর কি কারণ আছে? তুই পরকীয়া করিস না তোর বউ পরকীয়া করে? কেননা এটাই এখন ডিভোর্সের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। নিবিড় ঘেন্নাভরা কণ্ঠে বলল, সি, পরকীয়া আবার কেউ করে নাকি? আর তোর সাহস কী করে হলো মোহিনীকে নিয়ে এই ধরনের কথা বলার? সে কলেজ জীবন থেকে ও আমি বাদে কারো দিকে চোখ তুলেও তাকায় না প্রয়োজন ব্যতীত। তাহলে আর কি সমস্যা? তোকে ঠিকমতো 3 বেলা রেঁধে খাওয়াই না? তোর বাচ্চাদের যত্ন করে না? নাকি দিনরাত তোর মায়ের সাথে ঝগড়া করে? নাকি তোকে তোর পরিবারের সাথে যোগাযোগ রাখতে দেয় না? নাকি তোর সামর্থ্যের বাইরে গিয়ে কিছু চায় যেগুলো তোকে ভালো থাকতে দিচ্ছে না? নিবিড় বিরক্তর কণ্ঠে বলল, কি যা তা বলছিস? তুই না ওর বান্ধবী? নিজের বান্ধবীর সম্পর্কে নোংরা নোংরা কথাগুলো বলতে একবারও তোর বিবেকে বাজছে না? ও বাড়ি আর অফিস দুটোই সমানভাবে সামলায়। ওর মতন যত্ন করে সংসার করতে আমি আর কোনো মেয়েকে দেখিনি, আর মাকেও দেখিনি, আর আমার মায়ের সাথে করবেও ঝগড়া। আরে ওরা দুজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কী যে আবোল তাবোল বলিস না। নুসরাত এবার বেশ জোরে নিবিড়ের বাহুতে একটা কিল বসিয়ে বলল, তাহলে কি জীবনে অশান্তি তৈরি করার জন্য ডিভোর্স চাইতে এসেছিস? ইচ্ছে তো করছে থাপড়িয়ে গাল লাল করে দিতে। বেরিয়ে যা তো তুই এখান থেকে। তোর মুখও দেখতে ইচ্ছে করছে না। যত সব আজগুবি বায়না নিয়ে চলে আসে। আরে আমি ডিভোর্স লয়ার জন্য কি যখন তখন যে কোনো কারণে ডিভোর্স চাইতে চলে আসবি? মগের মূল্যক যা এখান থেকে। আমার আরও অনেক কাজ আছে। একটু আপমানিতেই হলো নিবিড়। না হয় একটু সাহায্য চাইতে এসেছিল, তাই বলে এভাবে তাড়িয়ে দেবে? ওর কি কোনো মান সম্মান নেই? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা রাগী গলায় বলল, ঠিক আছে চলে যাচ্ছি। এত ভাব দেখাতে হবে না। সাহায্য চাইতে এসেছিলাম, করলি না তো ঠিক আছে। পৃথিবীতে আরও অনেক উকিল আছে যত সব। সঙ্গে সঙ্গে নুসরাত জিভে কামড় বসালো। বুঝলো ভুল করে ফেলেছে। এইভাবে বলাটা উচিত হয়নি। নিবিড় যেতে ধরলে তাড়াহুড়ো করে উঠে গিয়ে ওর হাত টেনে ধরে অপরাধী গলায় বলল, আচ্ছা সরি, চলে যাচ্ছিস কেন? আরে রাগের মাথায় বলে ফেলেছি। নিবিড় এক ঝটকায় নুসরাতের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, স্যার তো, তোদের মেয়ে মানুষকে নিয়েই এক জ্বালা। কথাবার্তার কোনো লাইন নেই তোদের। যখন যা মুখে আসে তাই বলে দিস। সারাদিন শুধু তোরা ছেলেদের মাথার ওপরে উঠে বসে নাচতে চাস। তোর মুখও দেখতে ইচ্ছে করছে না আমার। নিবিড় এখন যতই অপমান করুক না কেন, তবুও নুসরাতের সে কথাগুলো ধরলে চলবে না। মোহিনীকে যেমন বুঝিয়ে বাড়ি পাঠিয়েছে, এই ছেলেটাকেও সেভাবে বুঝিয়ে বাড়ি পাঠাতেই হবে। শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, আর এভাবে বলবো না। কিন্তু আমার কথাটা শুনে যা। ডিভোর্সের ভূত মাথা থেকে নামিয়ে ফেল। নিশাত আর মাহির কী হবে বলতো? ওরা দুজনে এখনও ছোট। এই বয়সে যদি তোরা মা বাবা আলাদা হয়ে যাস, ওদের ওপরে কতটা বাজে প্রভাব পড়বে বুঝতে পারছিস? একসঙ্গে থেকেও ভালো প্রভাব পড়ছে না ওদের ওপরে? বাড়িতে একসঙ্গে থাকলে সারাদিন মা বাবাকে ঝগড়াই করতে দেখছে ওরা। আজকাল কি ভালো প্রভাব পড়ছে এতে?
তুই আমায় বল, ওরা কি শিখছে আমাদের থেকে? ভবিষ্যতে তো ওরাও নিজেদের জীবনসঙ্গীদের সাথে এভাবেই ঝগড়াই করবে, তাই না? একসঙ্গে থেকে যখন ভালো কিছু শিক্ষা দিতে পারছিল না, তাহলে একসঙ্গে থেকে কি করব? এর থেকে আলাদা হয়ে যাওয়া ভালো। নুসরাতের ভীষণ রাগ হচ্ছে, দুজনের কথার ধরন একই, কেউ কাউকে নিয়ে খারাপ কিছু বলতেও দেবে না, অথচ চলে এসেছে ডিভোর্স চাইতে। নুসরাত এই কথাটাই বুঝতে পারছে না। হঠাৎ করে এদের মাথায় এই ভূতটা চাপালো কে? বেশ অনেকটা সময় ধরে নুসরাত নিবিড়কে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল, আর একটু ভাবতে বলল। যাওয়ার আগে মোহিনীর সঙ্গে আলোচনা করতে বলল এ ব্যাপার নিয়ে। কী ভেবে যেন নিবিড় চুপচাপ সায় জানিয়ে চলে গেল সেখান থেকে। নুসরাত পড়ে গেল একবারে মহা ঝামেলায়। কী করবে বুঝে উঠতে পারছে না, কাকে জানাবে সেটাও বুঝতে পারছে না। সব শেষে অনেক কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিল দুজনের পরিবারকে জানানো দরকার। একমাত্র পরিবারই পারবে ওদের মাথা থেকে ডিভোর্সের ভূতটা নামাতে। নিবিড়ের বাড়ি ফিরতে আজ বেশ অনেক রাত হয়ে গেল, রাত 11টা বাজছে। বাড়ি ফিরতে ইচ্ছে করে না, কেন না যেন আজকাল বাড়ি ফিরলেই আবার কোনো না কোনো বিষয় নিয়ে মোহিনীর সাথে ঝামেলা হবেই হবে। আর এই বিষয়টাই তো নিবিড়ের একদমই অপছন্দ। ও চায় না মোহিনীর সাথে ঝামেলা করতে, চায় না ওদের মাঝে দুটো কথা হোক, কিন্তু তবু কি থেকে যেন কীভাবে ঝগড়া হয়ে যায়। কখন বড় কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় না, সব সময় ছোটোখাটো বিষয় নিয়ে ওদের মাঝে ঝামেলা তৈরি হয়। অফিস থেকে বেরিয়েছিল সে 8টা নাগাদ। এই 3 ঘন্টা এদিক ওদিক হেঁটে কাটিয়ে দিয়েছে। বন্ধুদের সাথেও দেখা করতে যায়নি, কেননা ওদের দুজনের বন্ধুরা একই। ওদের সাথে দেখা করতে গেলে আবার সেই একই কথা বলবে, কেন একা এসেছে, কেন মোহিনীকে নিয়ে আসেনি সঙ্গে করে। এ তো ঘোরাঘুরি শেষেও সেই বাড়িতে ফিরতে হলো, কেননা আর কোনো উপায় নেই। সারাদিন যেখানেই থাকুক না কেন, রাতটা তো বাড়িতে এসেই কাটাতে হবে। কলিং বেল বাজাতেই মোহিনী এসে দরজা খুলে দিল। মোহিনীর মুখের দিকে তাকাতেই বুঝলো মোহিনী রেগে আছে। অমনি যেন নিবিড়ের মন মেজাজটাও বিগড়ে গেল। কোনো কথাই হলো না দুজনের মাঝে। মোহিনী দরজা খুলে দিয়ে সামনে থেকে সরে দাঁড়াতেই নিবিড় ভেতরে এলো। মোহিনী দরজাটা বন্ধ করে দিল। নুসরাত বোঝানোর পর মোহিনী ভেবেছিল আজ নিবিড়ের সঙ্গে একটু আলোচনা করবে এই নিয়ে, ভুল বোঝাবুঝিগুলো মেটানোর চেষ্টা করবে। তবে মাথাটা তো গরম হয়ে আছে। মোহিনী খোঁজ নিয়েছিল যে নিবিড় 3 ঘন্টা আগেই অফিস থেকে বেরিয়েছে। অফিস থেকে বাড়ি ফিরতে সময় লাগে আধা ঘন্টার মতন। বাকি 2.5 ঘন্টা কোথায় কাটালো? বাড়িতে এসে বউ বাচ্চাকে কি সময় দেওয়া যেত না? কেন একা একা সময় কাটাতে চায় নিবিড়? কেন সব সময় বউ বাচ্চার থেকে পালিয়ে থাকতে চায়? ওর এই পালিয়ে থাকা স্বভাবের জন্যই তো আজ সম্পর্কের মাঝে এতটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা মেটানো যাচ্ছে না। মৌনি খাবার টেবিলে অপেক্ষা করছে নিবিড়ের জন্য। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আজকাল বেশিরভাগ দিনই এমন হয়, নিবিড় বাড়ি ফেরার আগে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। আবার অনেক দিন ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার আগেই নিবিড় অফিসে বেরিয়ে যায়। বাবার সাথে আজকাল তাদের দেখাই হয় না তেমন একটা। বেশ অনেকটা সময় মোহিনী অপেক্ষা করলো খাবার টেবিলে বসে নিবিড়ের জন্য, তবে নিবিড় এলো না। শেষে বাধ্য হয়ে মোহিনী উঠে ঘরে গেল দেখার জন্য যে কী এমন রাজকার্য করছে নিবিড়। ঘরে গিয়ে মোহিনী নিবিড়কে কোথাও দেখতে পেল না। কোথায় গেল ছেলেটা? উড়ে গেল নাকি? পর মুহূর্তেই মনে হলো ওদের দুজনের ঘর তো আলাদা। নিবিড় তো এই ঘরে মোহিনীর সঙ্গে থাকে না। মোহিনী তার ছেলে সে পাশের ঘরে গেল নিবিড়কে দেখার জন্য। গিয়ে মোহিনী যে দৃশ্যটা দেখলো তাতে সর্বাঙ্গে যেন আগুন ধরে গেল। নিবিড় মশারি টানিয়ে কি সুন্দর শুয়ে থেকে ফোন চালাচ্ছে। মোহিনী ওর জন্য না খেয়ে অপেক্ষা করে বসে আছে, আর এই ছেলেটা হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়েছে। তার মানে নিশ্চয়ই বাইরে থেকে খেয়ে এসেছে, না হলে এই ছেলেটা তো না খেয়ে রাতে ঘুমাতে পারে না। পেটে
খিদে থাকলে ওর ঘুমই হবে না। মোহিনীর ইচ্ছে করছে নুসরাতকে ডেকে এনে এই দৃশ্যটা দেখাতে। এরপরে নুসরাত কী করে বলতো ওকে সব ঠিক করে নিতে, সেটাই দেখতো। কিভাবে সংসারে আবার সব ঠিক হবে যখন সব কিছু এলোমেলো একেবারে হয়েই গেছে। একজন চেষ্টা করলে তো আর কোনো কিছু ঠিক করা সম্ভব না, দুজনকে চেষ্টা করতে হবে। কিন্তু একজন তো একেবারে হাল ছেড়ে দিয়েছে, তবে ঠিক হবেই বা কী করে? মোহিনী বা কেন জোর করে ঠিক করতে যাবে? বাইরে থেকে যে খেয়ে আসবে সেই কথাটা একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করে না? জানালে তোমার জন্য না খেয়ে অপেক্ষা করে থাকতাম না? আমিও মানুষ, সারাদিন খাটাখাটনি করে আসার পর আমারও খিদে পায়। মোহিনীর কণ্ঠটা কানে যেতেই নিবিড় ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে দরজার কাছে দাঁড়ানো মোহিনীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমায় তো আমি আমার জন্য অপেক্ষা করে বসতে থাকতে বলিনি। আমারও সারাদিন খাটাখাটনি করে এসে তোমার এই তেরা কথাগুলো শুনতে ইচ্ছে হয় না। প্লিজ বউনি, আমি ঝগড়া করতে চাইছি না। অযথা ঝগড়া করো না। তুমি ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। কি বলতে চাইছো? আমি তোমায় ভালো থাকতে দেই না? আমি তোমার খারাপ থাকার কারণ? নিবিড় এবার শোয়া থেকে উঠে বসে বিরক্তকর গলায় বলল, সব সময় কথা এত কেন পেঁচাও তুমি? সব কথা ধরতেই হবে? আমি কি বলবো? তুমি তো নিজেই প্রমাণ করে দিচ্ছ তুমি আমার ভালো থাকার কারণ নাকি খারাপ থাকার কারণ। বোঝার চেষ্টা তো করো একটু আমাকে। সারাদিন অফিসে কাজ করে বসের বাড়ি খেয়ে বাড়ি ফেরার পর তোমার এত বক বক ভালো লাগে না? মোহিনী পাল্টা রাগান্বিত গলায় বলল, চাকরি কি তুমি শুধু একাই করো? আমি করি না? আমাকে বসের হাতের জারি খেতে হয় না? আমাকে বাইরে বসের জারি খেতে হয়? বাড়িতে এসে সংসারের এত কাজও করতে হয়, তোমার বাচ্চাদেরকে সামলাতেও হয়, আবার রাতে তুমি বাড়ি ফেরার পর তোমার কথাও শুনতে হয়। আর তুমি এক সামান্য বসের ঝাড়ি খেয়ে এসেই গরম দেখাচ্ছ। আমার জায়গায় থাকলে তো তোমায় নেওয়াই যাবে না। লেগে গেলে দুজনের মাঝে তুমুল ঝগড়া। এই কথা দুই কথা হতে হতে হাজার কথা উঠে গেল। প্রায় আধ ঘন্টার মতন দুজনের এমন তর্ক বিতর্ক শেষে মোহিনী ঘরে চলে গেল। কাঁদতে কাঁদতে নিবিড় হাতে থাকা ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। মোহিনীকে কাঁদতে দেখলেও এখন রাগ হয় নিবিড়ের। মনে হয় মোহিনী তো তাও কাঁদতে পারে, নিবিড় তো কাঁদতেও পারে না। মোহিনী এই দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়ল যে নিবিড় বাইরে থেকে খেয়ে এসে ওকে এতক্ষণ অযথা অপেক্ষা করিয়ে রাখলো, কষ্ট দিল, তারপরও আবার এতগুলো কথা শোনালো। এদিকে নিবিড়ের ওকে জানানোই হলো না যে আজও কিছু খেয়ে আসেনি নিবিড়, বরং এত অশান্তির কারণেই খাওয়ার ইচ্ছে মরে গেছে। দিনটা শুক্রবার, নিবিড় কিংবা মোহিনী কারোরই অফিস নেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস মোহিনীর। বিয়ের পর থেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে নিবিড় কাজে চলে যায়। খালি পেটে তো আর যেতে দেওয়া যায় না, খাইয়ে তারপরে পাঠিয়ে দিতে হয়। সেই থেকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, সেই অভ্যাসটা এখন এমন পর্যায়ে গিয়েও ঠকেছে যে যতই ছুটির দিন হোক না কেন তবু আর ঘুমাতে পারে না। তবে নিবিড়ের আবার একটা বদ অভ্যাস, যত জরুরি কাজই থাকুক না কেন সবার আগে ঘুম। প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে মোহিনীকে ওকে টেনে টেনে তুলতে হয়। সকালে ঘুম থেকে উঠে নিবিড় মোহিনীকে আর কি সাহায্য করবে? বাচ্চাদেরই বা দেখাশোনার কি দায়িত্ব নেবে? ওকে তৈরি করে অফিসে পাঠাতেই মোহিনীর অর্ধেকটা সময় চলে যায়। যদিও কয়েক বছর ধরে সবই পাল্টেছে, এখন যে যার নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে। সকালে ঘুম থেকে উঠে মোহিনী নিবিড়কে ডাকলো না। সকাল 9টা বেজে গেল। ছেলে মেয়ের স্কুল আজ বন্ধ। ওদের ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসে বাবাকে দেখতে না পেয়ে সামনে মোহিনীকে জিজ্ঞেস করতেই থাকলো যে ওদের বাবা কোথায় গেছে। প্রথম কিছুক্ষণ মোহিনী চুপ থাকলো, পরে বিরক্তি হয়ে বলেই দিল যে পাশের ঘরে ঘুমিয়েছে। ব্যাপারটা ছেলে মেয়েদের সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে ওদের বাবা মা দুজনে দুই ঘরে ঘুমায়। নিবিড় অন্য ঘরের ঘুমিয়েছে দেখে ওদের 8 বছরের ছেলে মাহি কৌতূহল দামিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসলো, বাবা ওই ঘরে? আমু তোমরা ওই ঘরে ঘুমাও এখন? তাহলে তোমাদের আগের ঘরে আমি ঘুমাবো?
মোহিনী তখন ছেলে মেয়ের জন্য প্লেটে খাবার বাড়ছে। ছেলের এমন কথা শুনে ওর কাজের হাতটা থেমে গেল। তড়িঘড়ি করে একটা অজুহাত বানিয়ে বলল, আমাদের ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে তো, সেজন্য ওই ঘরে ঘুমিয়েছিলাম। তোকে এত প্রশ্ন করতে হবে না তো, খেয়ে নে চুপচাপ খাবারটা, ভালো মানুষের মতন খেয়ে উদ্ধার কর আমায়। ছেলে আবার মায়ের বাধ্য, সেজন্য চুপচাপ খেতে বসলো। কিন্তু মেয়ে তো বাবাকে দেখে খেতে বসবে না। অন্যান্য দিন তো বাবাকে কাছেই পায় না, জানে আজ ছুটির দিন, বাবা বাড়িতেই আছে। সেজন্য ছুটে গেল পাশের ঘরে নিবিড়কে ডাকতে। নিবিড় তখনও গভীর ঘুমে তলিয়ে। রাতে মোহনের সাথে ঝগড়া করার কারণে বেশ অনেক রাত অবধি অস্থিরতায় কেটেছে। কয়েকবার ভেবেছে যে গিয়ে ঝগড়াটা মিটমাট করে নেবে, একটু কথা বলবে মোহনের সাথে। তবে আর যেতে পারেনি, কিছু তো একটা আটকে ছিল। নিশাদ দৌড়ে ঘরে গিয়ে মশারির ভেতর উঠে সামানে বাবা বাবা বলে ডাকলো। খুব অল্প সময়ের মাঝে নিবিড়ে ঘুম ভাঙলো। এভাবে ডাকাডাকি করলে কি আর ঘুমানো যায়? তবে ভীষণ বিরক্ত হলো নিবিড়। এত সুন্দর একটা ঘুম কেউ ভাঙায়? তবে চোখ মেলে তাকিয়ে তখন মেয়ের মুখটা দেখলো, অমনি বিরক্তি ভাব হাওয়া হয়ে গেল। নিবিড়কে চোখ খুলতে দেখে নিশাত আলতো হেসে বলল, বাবা চলো খাবো, আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। নিবিড় ঘুম জড়ানো গলায় বলল, আর একটু ঘুমিয়ে নেই মা, তারপর যাই। নিশাত জেদ ধরে বলল, না না, আর ঘুমানো যাবে না, এক্ষুনি চলো, ক্ষুধা লেগেছে। চলো না বাবা, মা কিন্তু বকবে এবার। নিবিড় বুঝলো আর ঘুমানো সম্ভব না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসতে বসতে বলল, তোমার মায়ের তো কাজই শুধু তোমার বাবাকে বকা। নিবিড় হাত মুখ ড্রয়িং রুমে এলো। নিশাত ততক্ষণে টেবিলে এসে বসেছে। মোহিনী ওকে খাইয়ে দিচ্ছে। নিবিড়ের দু চোখ থেকে এখন ঘুম যায়নি। মোহিনী একবার আর চোখে তাকালো নিবিড়ের দিকে, সঙ্গে সঙ্গে আবার নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। নিবিড় চেয়ারে সবে বসতে ধরেছে, আর অমনি কলিং বেল বেজে উঠল। নিবিড়ের ইচ্ছে ছিল না গিয়ে দরজাটা খোলার, তবে যেহেতু মোহিনী নিশাতকে খাইয়ে দিচ্ছে তাই এক প্রকার বাধ্য হয়েই গিয়ে দরজা খুলল। দরজাটা খুলে সামনে নিজের মা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কপালে উঠে গেল। আরও অবাক করার বিষয় হলো শুধু ওর মা বাবা একা না, একটু পরে দেখলো সিঁড়ি বেয়ে মোহিনীর মা বাবাও এসেছে। নিবিড় যেই না বিস্মিত গলায় কিছু বলতে যাবে, অমনি নিবিড়ের বাবা বখতিয়ার সাহেব ঠাস করে ছেলের গালে একটা চর বসিয়ে দিলেন। শব্দটা মোহিনীর কানে যেতেই চমকে উঠে দরজার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলল, কি হলো নিবিড়, কে এসেছে? নিবিড় গালে হাত দিয়ে গাড় ঘুরিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলল। একটু আগেও দু চোখে ভরপুর ঘুমের রেশ ছিল, একটা চর খেয়ে সেই ঘুম ছুটে পালালো। খেয়াল করলো ওর বাবা মা দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। না, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো চলবে না, জানতে তো হবে ওদের এই দৃষ্টির মানে। চরটাই বা কেন মারল সেটাও তো জানতে হবে। এই বয়সে এসে বাবার হাতে মার খাচ্ছে, এটা কি কম অপমানজনক ব্যাপার? বাবা মারলে কেন? কি করেছি আমি? বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এসেই চর লাগিয়ে দিলে। বখতিয়া সাহেব হিংস্র গলায় গর্জে উঠে বললেন, তোমার মতন অপদার্থের জন্য একটা চর অনেক কম। আমি তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি। কোন স্পর্ধায় তুমি আমাদের কারোর সাথে এ বিষয়ে কোনো আলোচনা না করে একা একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? কে সাহস দিয়েছে তোমায়? তোমার মাথা দিয়ে কটা করে শিং গজিয়েছে সেটাই আমি দেখতে এসেছি। নিজের শ্বশুরের কণ্ঠ পেতেই মোহিনী আর সেখানে বসে থাকতে পারল না। তাড়াহুড়ো করে হাত ধুয়ে দরজার দিকে এগিয়ে গেল। নিজের শ্বশুর শাশুড়ি আর মা বাবাকে একসঙ্গে দেখে মোহিনীও চমকে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমরা সবাই একসঙ্গে হঠাৎ? নিবিড়, তোমার কি হয়েছে? গালে হাত দিয়ে বসে আছো কেন? আরে বাবা মেরেছে আমায়, দেখো না কি সব আজে বাজে কথা বলছে। আমার মাথা দিয়ে নাক ও শিং গজিয়েছে, কিছুই তো বুঝতে পারছি না আমি। বখতিয়ার সাহেব ফের গর্জে উঠে বললেন, নাটক করছো এখন? আমি অবাক হচ্ছি তোমার স্পর্ধা দেখে। এবার পাশ থেকে মোহিনীর মা নার্গিস খানম
ইশারায় নিজের মেয়েকে দেখিয়ে রাগান্বিত গলায় বললেন, শুধু নিবিড়কে কেন দোষারোপ করছেন ভাই? আমার মেয়ে তো নির্দোষ না। ও তো আমাদের কাউকে না জানিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। আমার জামাইকে তো আমি খুব ভালোভাবে চিনি। ওর মতন ভদ্র ছেলে আমি আর দুটো দেখিনি। আমার মেয়েকেও তো আমি খুব ভালোভাবেই চিনি। ওর যে কত রাগ সেসব কি আমি জানি না নাকি? নিবিড় আর মোহিনী দুজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এদিকে ওদের বাবা মা দরজায় দাঁড়িয়ে মৃদু তর্ক বিতর্ক চালাচ্ছে। মোহিনীর বাবা মা বলছেন নিবিড় নির্দোষ। এদিকে নিবিড়ের বাবা মা বলছে মোহিনী নির্দোষ। কিন্তু কী বিষয়ে ওদের দুজনকে দোষারোপ করা হচ্ছে, আবার নির্দোষ বলেও দাবি করা হচ্ছে, সেটাই তো বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আছে নিবিড় আর মোহিনী। ওদের সম্মুখে বসে আছে দুজনের মা বাবা, আর তাদের পিছনে দাঁড়িয়েছে মিতালি আর নাইম। সম্পর্কে ওরা দুজন স্বামী স্ত্রী। নিবিড় আর মোহিনীর সাথে ওদের দুটো করে সম্পর্ক। মিতালি সম্পর্কে মোহিনীর বোন, ওর আবার বিয়ে হয়েছে নিবিড়ের ভাই নাইমের সঙ্গে। সেই হিসেবে এখন দুই বোন সম্পর্কে যা। ভেতরের ঘরে নিশাদ আর মাহির সাথে মিতালি আর নাইমের দুই ছেলে খেলছে। কেননা এমন গুরুতর আলোচনার মাঝে বাচ্চাদের না রাখাটাই ভালো। নিবিড় আর মোহিনী এখনও জানে না ওদের অপরাধটা কী, কেন ওদের দুজনকে এভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সকলে মিলে বেশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর নিবিড় আগে জিজ্ঞেস করে উঠল, প্লিজ বলবে হয়েছেটা কি? আমার চিন্তা হচ্ছে আমরা কি করেছি। মোহিনীর বাবা আকরাম চৌধুরী গম্ভীর গলায় বলে উঠলেন, তোমরা দুজনে নাকি একে অপরের থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তোমরা নাকি আর একে অপরের সঙ্গে থাকতে পারছো না। এটা কি সত্যি? মোহিনী আর নিবিড় দুজনেই চমকে উঠে বিস্ময় ভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। ওরা যে এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তো বাকি কারো জানার কথা ছিল না। ওরা দুজনেই তো দুজনকে বলেনি, তাহলে বাড়ির লোকজন কি করে জানলো? তবে কি নুসরাত খবর দিয়েছিল? তার থেকেও বড় কথা, তার মানে ওরা দুজনই নুসরাতের কাছে গিয়েছিল ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। তার মানে ওরা দুজনে এটাই চায়। মনে তৈরি হওয়া প্রশ্নটা মোহিনীর আগে নিবিড়কে বর করলো, তুমি নুসরাতের কাছে গিয়েছিলে আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা বলতে? নিবিড় উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি নুসরাতের কাছে গিয়েছিলে এই ব্যাপারে কথা বলতে? প্রশ্নটা আগে আমি করেছি, তাই উত্তরটা আগে আমার চাই। তুমি আগে প্রশ্ন করেছো জন্য তোমায় আগে উত্তর দিতে হবে তেমনটা না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর পাবে। বললাম তো আগে আমার প্রশ্নের উত্তর চাই। সব সময় তোমার কথাই চলবে না নিবিড়। সব সময় তোমার কথা অনুযায়ী সব চলবে না মোহিনী। যা বলেছি সেটা চুপচাপ করো। উত্তর দাও, তুমি গিয়েছিলে নুসরাতের কাছে? ওদের দুজনের তর্কাতর্কি দেখে বাড়ির লোকজন তাজ্জব বনে গেল। কতটা অবনতি হয়েছে ওদের দুজনের সম্পর্কের যে বাড়ির লোকজনের সামনে এভাবে তর্কাতর্কি করছে। পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বখতিয়ার সাহেব গর্জে উঠে দুজনকে উদ্দেশ্য করে বললেন, থামবে তোমরা? সামনে বড়রা বসে আছে, ভুলে গেছো না সেসব? নিবিড় কি হচ্ছে এসব? কেমনভাবে তুমি মোহিনীর সঙ্গে কথা বলছো? এত মানুষের সামনে স্ত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলতে কে শিখিয়েছে তোমায়? নিবিড় কিছু বলে ওঠার আগেই পাশ থেকে আকরাম চৌধুরী বলে উঠলেন, নিবিড়ের একার দোষ দিয়ে তো কোনো লাভ নেই বখতিয়ার ভাই। আমার মেয়ের অধঃপতনও তো আমি খুব ভালোভাবে দেখছি। মোহিনী, এটা কেমনভাবে তুমি নিবিড়ের সঙ্গে কথা বলছো? স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলা তোমাকে কে শিখিয়েছে? এত অপ্রাসঙ্গিক কথায় ভীষণ বিরক্ত হলো মিতালি। বিরক্তকর গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, এই শিক্ষাগুলো পরে দিলেও চলবে। যে উদ্দেশ্যে আলোচনাটা উঠেছে সেটা আগে শেষ করবে প্লিজ। আপু তুই বলতো, তুই কেন ডিভোর্স চাইছিস? তুই ভাবলি কী করে ভাইয়ার থেকে ডিভোর্সের কথা? তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। মোহিনী মিতালির দিকে তাকিয়ে মৃদু রাগী ভঙ্গিতে বলল,
শুধু আমার একার দোষ দিছিস কেন? শুনলি না তোর ভাইয়াও গিয়েছিল ডিভোর্সের কথা বলতে? চট করে পাশ থেকে নিবিড় বলে উঠল, এবার বুঝতে পারছি আমি কেন নুসরাত আমার কথাটা শুনে অবাক হয়নি। তার মানে আমার আগে তুমি গিয়েছিলে ওখানে, তাই না? তুমি আগে গিয়েছো কথাগুলো বলতে, আমি আগে যাইনি। দোষটা তোমার। মোহিনী তাচ্ছিল্য গলায় বলল, এমন ভাব করছো যে আমি গিয়েছিলাম জন্য তুমিও গিয়েছিলে। কে আগে গিয়েছিল সেটা ম্যাটার করে না। আমরা কেউই জানতাম না যে আমরা একে অপরের ডিভোর্সের জন্য গিয়েছিলাম নুসরাতের কাছে। আগে যাওয়াটা বড় বিষয় না, আমরা দুজনেই গিয়েছিলাম, এটা বড়। থেমে গেল নিবিড়। অযৌক্তিক না মোহিনীর কথাটা? মোহিনী আর নিবিড়কে বাড়িয়ে লোকজন মিলে বিভিন্ন প্রশ্ন করলো যে কেন ওরা ডিভোর্স চায়, কেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিল, দুটো বাচ্চার কথা কেন ভাবলো না, কিন্তু কেউই কোনো উত্তর দিতে পারলো না। আপাতত কারোরই এই নিয়ে কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। এক পর্যায়ে গিয়ে বিরক্ত হয়ে দুজনের বাবাই থেমে গেল। নিবিড়ের মা সাজেদা বেগম নিজের বসার জায়গা থেকে উঠে এসে মোহিনীর পাশে বসলেন। মোহিনীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কী সমস্যা মা, আমায় বলো। আমার ছেলের কোনো দোষের কারণে তুই এই সিদ্ধান্ত নিতে চাইছিস, আমাদের বল। আমি শাসন করব আমার ছেলেকে। আমি তোকে চিনি, আমি জানি আমার ছেলে তোর কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই খুব বড় কিছু হয়েছে, তার জন্য তুই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিস, তাই না? মোহিনী কোনো উত্তর দিতে পারল না, চুপচাপ শুধু শুনে গেল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। এত মানুষের সামনে নিজেদের ব্যক্তিগত ঝামেলাগুলো তুলতেও অস্বস্তি হচ্ছে। পাশ থেকে নিবিড় মৃদু রাগী গলায় ওর মাকে উদ্দেশ্য করে বলল, আমাকেও জিজ্ঞেস করো মা, আমার কি সমস্যা? আমার জন্য মোহিনী গুরুত্বপূর্ণ, কিন্তু তাও আমি কেন এই সিদ্ধান্তটা নিলাম সেটা তো জানা দরকার তোমাদের, তাই না? সাজেদা বেগম শীতল দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, দুজনের কথাই শুনবো, আগে মোহিনীর কথা শুনতে দাও। তুমি চুপচাপ বসে থাকো। অনিচ্ছা সত্ত্বেও নিবিড় থেমে গেল। সাজেদা বেগম পুনরায় মোহিনীকে উদ্দেশ্য করে বলল, কি হলো মা, বল কি সমস্যা? আমি তোকে কখনো ছেলের বউ হিসেবে দেখিনি, আমি তোকে মেয়ের মতন ভালোবেসেছি। আমি জানি তুইও আমাকে নিজের মায়ের মতন ভালোবেসেছিস। তারপরও যদি আমাকে বলতে অস্বস্তি হয়, তাহলে তোর নিজের মা আছে, বোন আছে, ওদেরকে বল। যদি কোনো সমস্যা হয়ে থাকে তার সমাধানও অবশ্যই আছে। তাই বলে আলাদা হয়ে যেতে হবে? মা, তোর শ্বশুরের সঙ্গে আমার 35 বছরের সংসার, কত ঝামেলা হয়েছে, কতবার রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছি, কতবার ভেবেছি একসঙ্গে থাকবো না, তাই বলে কি আলাদা হয়ে গেছি? আলাদা হয়ে যাওয়াটা সমাধান? তুই থাকতে পারবি নিবিড়কে ছাড়া? শেষের বাক্যটা শুনে মোহিনীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হুট করে মনে হলো পারবে না নিবিড়কে ছাড়া থাকতে, কিন্তু পরক্ষণে আবার মনে পড়ে গেল যে নিবিড়ও ডিভোর্স চায়, তার মানে ও থাকতে চায় না মোহিনীর সাথে। গাল বেয়ে গড়িয়ে পড়া জল তাড়াহুড়ো করে মোহিনী মুছে নিয়ে বলল, শুধু আমি একা চাই না ডিভোর্স, নিবিড়ও চাই। ও আর আমার সঙ্গে থাকতে চায় না। যখন দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে আর থাকতে পারবো না একসঙ্গে, এই নিয়ে কথা বলে কি হবে? যদি চাওয়াটা আমার একতরফা হতো তাহলে না হয় বুঝতাম আমি ভুল করছি, কিন্তু চাওয়াটা যখন দুজনেরই, তাহলে নিশ্চয় একটাই ঠিক। কথাটা বলে মোহিনী উঠে গেল সেখান থেকে। পিছন থেকে ওকে অনেক ডাকলো, তবে শুনলো না। সাজেদা বেগম এবার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুমি বলো, তুমি কি বলতে চাও? নিবিড় কেন যেন এই কথাটা মেনে নিতে পারছে না যে মোহিনীও গিয়েছিল ডিভোর্সের জন্য, তার মানে মোহিনীও ওর সঙ্গে থাকতে চায় না। মোহিনী ওর সঙ্গে খুশি না। সোফা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমি আর আলাদা করে কী চাইবো? সবসময় যা চেয়েছি এখনও তাই চাই। মোহিনী ভালো থাকুক, খুশি থাকুক। সে যদি আমার থেকে আলাদা থাকলে ভালো থাকে তাহলে তাই থাকুক। ডিভোর্সের জন্য যখন ও গিয়েছিল সব কিছু ভেবেচিন্তেই নিশ্চয়ই গিয়েছিল।
আমায় ছাড়া থাকতে পারবে বলেই নিশ্চয়ই গিয়েছিল। তাহলে এই নিয়ে কথা বলে কি হবে? সিদ্ধান্ত তো ও নিয়েই নিয়েছে। কথাটা বলে নিবিড়ও চলে গেল সেখান থেকে। কি এক অদ্ভুত অশান্তি তৈরি হলো হঠাৎ করে সংসারে। নিবিড় আর মোহিনী ডিভোর্সের কথা চিন্তা করছে। এই দিনটাও দেখতে হলো ওনাদের। কখনো কি কল্পনাও করেছিলেন ওনারা যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে? কে জানে কেই এমন ঝামেলা হয়েছে দুজনের মাঝে যে সরাসরি ব্যাপারটা তালাক অবধি পৌঁছে গেল। বিছানার ওপর দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে বসে আছে মোহিনী। মিতালি বিরতিহীনভাবে ঘরের মাঝে পায়চারি করছে আর কী সব যে বিড়বিড় করছে। বেশ অনেকক্ষণ চুপচাপ মিতালির এসব বকবক সহ্য করার পর অবশেষে মোহিনী আর সহ্য করতে পারল না। বিরক্তকর গলায় বলে উঠল, চুপ করবি প্লিজ? নিবিড়ের হয়ে অকালতি করার হলেও ওর ঘরে গিয়ে কর, আমার ঘরে দাঁড়িয়ে কেন বিড়বিড় করছিস? মিতালি ঝাঁঝালো গলায় বলল, তুই আমায় বল তোদের দুজনের ঘর কেন আলাদা? তোরা কি প্রেমিকা যে ঘর আলাদা করেছিস? তোদের বিয়ের 10 বছর হয়ে যাচ্ছে আপু, এতদিনে এসে ঘর আলাদা করছিস? কি বাচ্চামো হচ্ছে এগুলো বলতো আমায়? নিবিড়কে গিয়ে জিজ্ঞেস কর সেটা, যে এগুলো কেমন ধরনের বাচ্চামো হচ্ছে। এটা আমাদের ঘর। আমি কি ঘর থেকে বেরিয়ে গিয়েছে তোর আদরের ভাইয়া? ওকে গিয়ে কারণ জিজ্ঞেস কর। জিজ্ঞেস করেছিলাম আমি ভাইয়াকে, কারণ বলেছে তুই নাকি বেরিয়ে যেতে বলেছিলি। মোহিনী তেতে উঠে বলল, আমি তোকে বাড়ি থেকেও বেরিয়ে যেতে বলেছিলাম। ও কি বেরিয়েছে? আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর ভাইয়া এখন আর আমার এত বাধ্য নেই। আমার কথা ওর এখন সহ্যই হয় না। তাহলে আবার এই কথাটা এত সিরিয়াসলি নিতে গেল কেন? রাগের মাথায় তো মানুষ কত কিছুই বলে। আমি তো এর আগেও ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, তখনও তো বের হয়নি। এখন ওর উদ্দেশ্যই আমার থেকে দূরত্ব তৈরি করা। আমাকে সহ্য করতে পারে না ও, সেজন্য বেরিয়ে গেছে ঘর থেকে। বুঝতে পেরেছিস? ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে এলো নাইম। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মিতালি? মিতালি ইশারায় মোহিনীকে দেখিয়ে রাগান্বিত গলায় বলল, আরে কি হয়েছে সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো। ওরা দুজনে যে ঘরও আলাদা করে নিয়েছে, এই ব্যাপারটার সমাধান বাবা মা কী করে করবে? বাবা মাকে বলবো কি করে এই কথাটা? ওদের ব্যাপার তো ওদেরকে বুঝে নিতে দাও। তুমি বা আবার এটা নিয়ে কথা বলছো কিভাবে? আরে অদ্ভুত তো, আমরা কি এখানে নাটক দেখতে এসেছি না সমস্যার সমাধান করতে এসেছি? মানে তুমি বলতে চাইছো ওদের থেকে সব সমস্যার কথাগুলো শুনে চুপচাপ আবার চলে যাব সমাধান না করে? অদ্ভুত মানুষ তুমি। দেখি সরো তো তুমি সামনে থেকে, তোমায় দিয়ে কিচ্ছু হবে না। নাইমকে পাশ কাটিয়ে মিতালি এগিয়ে গিয়ে মোহিনীর পাশে বসে ওকে নিজের দিকে ঘুরিয়ে শান্ত গলায় বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ আপু, পাগলামি করিস না। হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেই জন্যই ভাইয়া রাগ করে ঘর থেকে চলে গেছে। তুই এক কাজ কর, তুই ওই ঘরে চলে যা। মোহিনী মিতালির কথায় তীব্র আপত্তি জানিয়ে বলল, কক্ষনো না। এই ঘর থেকে চলে গিয়েও আমায় অপমান করেছে, দূরত্বটা ও তৈরি করেছে, তাই সমাধান ওকেই করতে হবে। ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, ও কোনো সাহসে ওই ঘরে চলে গেল। আচ্ছা, আমি নয় সেই এক রাতের জন্য বলেছিলাম চলে যেতে, তাও তো রাগের মাথায় বলেছিলাম। ও তার পরের দিন থেকে কেন আবার এই ঘরে থাকা শুরু করলো না? ও কেন তারপর থেকে পার্মানেন্টলি ওই ঘরে থাকা শুরু করলো বলতে পারিস আমায়? মিতালি কিছু বলে উঠতে ধরলে নাইম ওকে থামিয়ে দিয়ে মোহিনীর কথায় সমর্থন জানিয়ে বলল, ভাবি একদম ঠিক কথা বলেছে মিতালি। রাগের মাথায় তো তুমিও আমায় মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেতে বলো, আমিও তোমায় ঘর থেকে বেরিয়ে যেতে বলি, কিন্তু কখনো কি আমরা গিয়েছি এই ঘর থেকে চলে গিয়ে? অন্যায়টা করেছে ভাইয়া। নাইমের কথাটা মিতালি মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম অন্যায় ভাইয়া করেছে, কিন্তু আপু তুই আমায় একটা কথা বল, তুই আর একবারও ভাইয়াকে বলেছিলি এই ঘরে আসার কথা? একবারও কি জিজ্ঞেস করেছিলি কেন এখনও ওই ঘরে থাকছে? করিসনি তো, এটা তোর ভুল। এখন তোরা দুজনেই যদি ভুলগুলো ধরে বসে থাকিস তাহলে কি করে চলবে বল তো? নিশাত আর মাহি
সামনে আমায় জিজ্ঞেস করছিল কেন তোদের দুজনকে বাবা মা বকা দিয়েছে, তোর ছেলে মেয়ে আমাকে নালিশ করেছে যে তোরা নাকি সারাদিন শুধু ঝগড়াই করিস। এই দিনও দেখতে হলো তুই আর ভাইয়া ঝগড়া করছিস। এই কথাটা শোনার জন্যই কি আমি বেঁচে আছি? মোহিনী বেশ গা ছাড়া ভঙ্গিতে বলল, তো কে বেঁচে থাকতে বলেছে তোকে? যা ইচ্ছে কর, নিজের জীবনের অশান্তি নিয়ে বাঁচি না, এর মধ্যে আবার তুই তোর বাচ্চা মরা নিয়ে কথা তুলছিস। তোরা যা তো এখান থেকে, সবাই এক, তোরা কেউ আমায় বুঝিস না। নিবিড়ের পা ধোয়া জল খেয়েছিস তো ওর কাছে গিয়ে বসে থাক, তোদের কারোর প্রয়োজন নেই আমার। ও যখন আমার থেকে ডিভোর্স চাই তাহলে ডিভোর্সটা হবেই। মিতালি নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, যা ইচ্ছে তাই কর। কথাটা বলে গট গট করে হেঁটে চলে গেল মিতালি। ওর পিছন পিছন নাইম গেল না, শুধু দরজাটা বন্ধ করে দিল যেন ওদের দুজনের কথাবার্তার মাঝে কেউ না আসতে পারে। দরজাটা বন্ধ করে দিয়ে এসে নাইম মোহিনীর পাশে বসলো। তৎক্ষণাৎ কিছু জিজ্ঞেস করলো না। মোহিনী বুঝতে পারছে নাইম ওর সাথে কথা বলতে চাইছে, কিন্তু মোহিনীর যে এই নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। অসহায় গলায় নাইমের দিকে তাকিয়ে বলল, প্লিজ নাইম, এখন আমাকে কিছু জিজ্ঞেস করবি না। আমার ভালো লাগছে না এখন এই নিয়ে কথা বলতে। কিছু জানার থাকলে তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। জিজ্ঞেস করেছিলাম ভাইয়াকে, ভাইয়া বলল তোমার থেকে শুনে নিতে। তারপর বাবা মা গিয়ে কথা শোনালে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও তো আজকাল পারেই ওই এক কাজ করতে, সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই ওর, বউ বাচ্চার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সকালে সূর্য উঠতে না উঠতে অফিসে বেরিয়ে যায়, আবার বাড়ি ফেরে মাঝরাতে। দুদিন পর ছেলে মেয়ে নিজের বাবার চেহারা ভুলে যাবে, আমি আমার স্বামীর চেহারা ভুলে যাব, ও আমায় পাগল করে দেবে। কথাটা বলে মোহিনী আবারও দোহাতে নিজের মাথার চুল খামচে ধরল। মাথাটা ব্যথা ফেটে যাচ্ছে, যেন এভাবে একটু চুলটা খামচে ধরলে হালকা একটু আরাম পাচ্ছে। নাইম মোহিনীর দিকে একটু এগিয়ে বসে ওর কাঁধে হাত রেখে বলল, শান্ত হও ভাবি, আমরা আছি তো তোমার পাশে। কিন্তু সমস্যাটা কি হয়েছে একটু বলবে আমায়? তুমি যদি কিছু না বলো তাহলে ভাইয়ার সাথে কী নিয়ে কথা বলবো বলো? মোহিনী একটা লম্বা শ্বাস টেনে অশ্রুসিক্ত নয়নে নাইমের দিকে তাকিয়ে বলল, নিবিড় পাল্টে গেছে, ও আর আগের মতো নেই। ওর মাঝে আমি সেই পুরনো নিবিড়কে আর দেখতে পাই না। হ্যাঁ, আমি বলছি না যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে এখনও ভালোবাসে, আমি জানি, কিন্তু ওর ভালোবাসায় আজকাল আমি কমতি খুঁজে পাই। ও সব সময় দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করে, ও সব সময় একা থাকার চেষ্টা করে। ও রোজ অফিস থেকে রাত 8টায় বের হয়, আধা ঘন্টার রাস্তায় ওর বাড়ি ফিরতে ফিরতে 11টা বা 12টা পার হয়ে যায়। আমি জানি ও কোনো বন্ধুর সাথে আড্ডা দেয় না, ও কোনো মেয়ের কলিগের সাথে কথাও ঘুরতে যায় না। তাহলে ও বাড়ি কেন ফেরে না? মানে তো এটাই দাঁড়ায়, তাই না? আমি ওর কাছে অসহ্যকর হয়ে উঠেছি। ও আমার সাথে সময় কাটাতে পছন্দ করছে না, আমার মুখ দেখতেও পছন্দ করছে না। তাহলে তুই বল, আমি এই সংসারে থেকে করবোটা কি? আমি কি শুধু 3 বেলা রান্না করার জন্য ওকে বেরিয়ে করেছি? আমি কি শুধুমাত্র ওর ছেলে মেয়েকে মানুষ করার জন্য ওকে বিয়ে করেছি? ওকে ভালোবাসি জন্য, ওর সঙ্গে সারাটা জীবন শান্তিতে কাটাবো বলে বিয়ে করেছি। এখন সেই শান্তি আর কোথাও খুঁজে পাই না। হঠাৎ এমন হওয়ার কারণে কি সেটা ওই ভালো বলতে পারবে। ওর আসলে একা একা থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। বেশি মানুষজন পছন্দ করে না, চেঁচামেচি পছন্দ করে না, বাচ্চারা কাঁদলে উল্টো আমাকে গরম দেখায়। আমি ওর এই ভিন্ন রূপটা সহ্য করতে পারি না নাইম। ও কেমন খিটখিটে স্বভাবের হয়ে গেছে। কথাটা বলে মোহিনী এবার একটু শব্দ করে কেঁদে উঠল। নাইম ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, তবে মোহিনীর কান্না থামল না। নাইমের তখন নিজেরই কেমন অসহায় লাগছে। এদের সম্পর্কের ঝামেলাগুলো খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ ঝামেলা যেন
কেমন প্রকট হয়ে উঠেছে, যেগুলোর সমাধানে কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গেল, কিন্তু তবুও নিবিড় বাড়ি ফিরল না। মোহিনী মিতালিকে দিয়ে কয়েকবার কল করিয়েছিল নিবিড়কে, তবে নিবিড় ফোনটা বন্ধ দেখাচ্ছে। দুপুরে খেতে এলো না বাড়িতে, সকালে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিল। কে জানে এখন কোথায় আছে। অফিসও তো আজ বন্ধ। চিন্তায় থাকতে না পেরে মোহিনী ওদের কয়েকজন বন্ধুদেরকেও কল করেছিল, যাদের কাছে নিবিড় যেতে পারে, তবে তাদের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি নিবিড়। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, তখন মোহিনীর চিন্তাও তরতর করে বাড়ল। এখন দুশ্চিন্তা হচ্ছে, মাথার মধ্যে নানা ধরনের খারাপ চিন্তা উকি দিচ্ছে। শুধু মনে হচ্ছে কোনো বিপদ না হয় যায় নিবিড়ের, কিংবা রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। পরিবারের লোকজনেরও যে চিন্তা হচ্ছে না তেমনটা না, তবে সব থেকে বেশি অস্থির মোহিনীকেই হতে দেখা গেল। নার্গিস খানম তো মেয়ের ওপরে ভীষণ রেগে আছেন। ওনার ধারণা মতে মোহিনীর কারণে নিবিড় বাড়ি ফেরেনি। মোহিনীর যে অতিরিক্ত খ্যাঁচ করার স্বভাব আছে সেটা উনি খুব ভালোভাবেই জানেন। মোহিনীকে অস্থির হয়ে যা ঘরের মাঝে পায়চারি করতে দেখে সাজেদা বেগম ওর দিকে এগিয়ে এসে মোহিনীর কাঁধে হাত রাখলো। মোহিনী ওনার দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, কেন ওকে ওভাবে বলতে গিয়েছিলে মা? যা কথা শোনার আমি শুনে নিতাম। ওকে কেন ওভাবে বলতে গিয়েছিলে? জানোই তো ওর মাথা গরম। কে জানে এখন কোথায় আছে, সারাদিন আদৌ কিছু খেয়েছে কি না। আমি তো জানি ও এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, কিন্তু তবু অশান্তি হবে ভেবে বাড়ি ফিরছে না। সাজেদা বেগম মোহিনীর মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করিস না মা, চলে আসবি। তুই একটু গিয়ে বস তো, নয়তো এখন তুই অসুস্থ হয়ে যাবি। আর নিবিড় যথেষ্ট বড় হয়েছে, এখনও যদি ওকে নিয়ে এই চিন্তাগুলো করতে হয় তাহলে আমার সত্যি কিছু বলার নেই। ওকে বাড়ি ফিরতে দে, তারপর আমি ওর সাথে কথা বলবো। মোহিনী তড়িৎ গতিতে বলে উঠল, না মা, তুমি আর ওকে কিছু বলবে না। প্রয়োজন নেই আর কিছু বলার। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, যে আমাদের দুজনের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমরা তো চাও আমরা যেন খুশি থাকি, তাহলে কেন বাধা দিচ্ছ? প্লিজ মা, তুমি নিবিড়কে আর কিছু বলবে না, কোনো বকাঝকা করবে না, না হলে দেখবে বাড়ি ফেরার পর আবার এই রাতেই বেরিয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেললেন সাজেদা বেগম। উনি বুঝতে পারছেন ওনার ছেলে ঠিক কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মোহিনীর মতো মেয়েকে কেউ কখনো হাতছাড়া করে? এত ভালো স্ত্রী পাওয়ার কি কম ভাগ্যের ব্যাপার? দুজনের মধ্যে এত ঝামেলা, কিন্তু তারপরও মোহিনী চিন্তা করছে নিবিড়কে নিয়ে সারাদিন খেয়েছে কি না, এখন কোথায় আছে, আদৌ ঠিকঠাকভাবে আছে কি না সেসব নিয়ে ভাবছে। আবার দুজনে আলাদা হতেও চাইছে। কি যে এক ঝামেলায় পড়েছেন এই দুটোকে নিয়ে। ঘড়িতে সময় তখন রাত 12টার কাছাকাছি। মোহিনী আর উপরে থাকতে না পেরে বাড়ির নিচে নেমে এসেছে। আজকাল তো বেশিরভাগ দিনই নিবিড় দেরিতে বাড়ি ফেরে। ভাবলো 12টা যেহেতু বাইজে গেছে আর বাইরে থাকবে না, আর নিবিড় এলে 1 সেকেন্ড দেরি করেও নিবিড়ের সাথে দেখা করা যাবে না। মোহিনী শুধু একবার একটু নিজের চোখে দেখতে চায় যে নিবিড় ঠিক আছে, সুস্থ আছে, তাহলেই তো মোহিনী একটু শান্তি পায়। অন্তত ফোনে যদি একটু নিবিড়ের কণ্ঠটা শুনতে পারত, ভালো লাগতো। কিন্তু অশুভ বেয়াদব ছেলেটা ফোনটাও বন্ধ করে রেখেছে। রাখবেই তো, মোহিনী কে কষ্ট দিয়ে তো এই ছেলে আজকাল পৈশাচিক আনন্দ পায়। নিবিড় হেঁটে হেঁটে বাড়ির পথে আসছিল। সারাদিন পুরো শহরটা হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে, কিছু খায়ও নি। না শরীরে ক্লান্তি আছে, না পেটে খিদে আছে, মনে তো শান্তি নেই। বাড়ির কাছাকাছি এসে দরজার সামনে মোহিনীকে এভাবে অস্থির হয়ে পায়চারি করতে দেখে কপাল কুঁচকালো নিবিড়। এত রাতে মোহিনী কেন বাড়ির নিচে পায়চারি করছে? কারো কিছু হয়েছে নাকি? বিপদ হলো না তো? হতেও পারে। নিবিড় তো আর সংবাদ পাওয়ার মতো কোনো ব্যবস্থা রাখেনি, ফোনটাই বন্ধ করে রেখেছিল। মোহিনীর দিকে এগিয়ে এসে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, মোহিনী
কি হয়েছে? তুমি এত রাতে নিচে কেন? নিবিড়ের কণ্ঠটা পেতেই মোহিনী তড়িৎ গতিতে তাকালো ওর দিকে। এতক্ষণ বেশ শান্ত ছিল, যদিও দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তবে এবারে নিবিড়কে দেখে নিজের কান্নাটা আরও কোনোমতে আটকাতে পারল না। ভুলে গেলে ওদের মাঝে হওয়া সকল মনোমালিন্যের কথা। দুজন যে শেষবার ঝগড়াঝাটি করে আলাদা হয়েছিল সেসবও ভুলে গেল। নিজেকে সামলাতেই পারল না মোহিনী। আশেপাশে মানুষজন আছে নাকি নেই সেদিকেও ওর খেয়াল নেই। ফুঁপিয়ে কেঁদে উঠে দু হাতে শক্ত করে নিবিড়ের গলা জড়িয়ে ধরল। অনেকগুলো দিন পর মোহিনী আবার জড়িয়ে ধরল নিবিড়কে। নিবিড় একটু ভ্রূক্ষেপ খেলো। একেই তো হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরেছে, তার উপর আবার কাঁদছে। নিবিড়ের হিসাব মতো মোহিনীর তো এখন ওকে জড়িয়ে ধরার কথা ছিল না, বরং দরজার কাছে দাঁড়িয়েই ঝগড়া শুরু করে দেওয়া উচিত ছিল, কিংবা পায়ের জুতা খুলে পেটানো উচিত ছিল। তাহলে কাঁদছে কেন? তার মানে নিবিড় চলে যাওয়ার পর কি সব ঝড় মোহিনীর ওপর দিয়ে বয়ে গেছে? দুই পক্ষ কি মোহিনীকে গালাগালি করেছে? এদিকে মোহিনী কেঁদেই যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে। ওর কান্নার ব্যাগ বাড়ছে, বই কমছে না। নিবিড় ওকে দু হাতে আগলে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মোহিনী, কাঁদছো কেন? বাড়ির লোক বেশি বকাবকি করেছে? মোহিনী কান্নার তপে কোনো উত্তর দিতে পারল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন আলো শক্ত হলো। নিবিড় আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলেছে? একবার আমায় বলো কে কি বলেছি, বাকিটা আমি দেখে নেব। মোহিনী এবারও কোনো উত্তর দিতে পারল না। সিঁড়ির দিকে তাকাতেই নিবিড় দেখলো বাড়ির লোকজন নিচে নামছে। ওদের দিকে এগিয়ে আসতেই নিবিড় রাগান্বিত গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, কি করেছো তোমরা ওর সাথে? খুব বেশি দরকার ছিল ওকে বকাবকি করার? ভুলটা তো আমিও করেছিলাম। আমার অনুপস্থিতিতে ও শুধু ওকে ঝাড়ি মেরেছো কেন? আমাকে চর মেরেছিলে যথেষ্ট ছিল নাকি? আমিও কথাও শুনে নিতাম। ওকে কেন বকতে গেছো? তোমরা জানো না আমি পছন্দ করি না এইসব। আমার বউকে যা ইচ্ছে তাই আমি বলবো, তোমরা কেন বলবে? উপস্থিত প্রত্যেককে তাজ্জব বনে গেল নিবিড়ের কথা শুনে। ওরা মোহিনীকে বকেছে জন্য কাঁদছে। ছেলেটা বলে কি নিজের দোষ তো দেখতেই পায় না। মিতালি মৃদুরাগী কণ্ঠে বলে উঠল, আমরা তোমার বউকে বকেছি জন্য কাঁদছে নাকি? তোমার কোনো খোঁজ খবর ছিল না জন্য কাঁদছে সেটা জিজ্ঞেস করো তুমি তোমার বউকে। আমরা কেউ কিছু বলিনি তোমার বউকে। তোমার সারাদিন খোঁজ ছিল না জন্য ভয় পেয়ে গিয়েছে। নিবিড় মিতালিকে একটা ধমক দিয়ে বলল, তুই চুপ কর তো, নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তুই যে সব থেকে বেশি বলেছিস সেটা আমি খুব ভালো করেই জানি। খবরদার আমার বউকে আর কিছু বলবি না। আমাদের ঝামেলা মেটানোর প্রয়োজন নেই তোমাদের, আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারবো। চুপচাপ যে যার বাড়ি চলে যাও। মোহিনী, ওপরে চলো। কথাটা বলে নিবিড় মোহিনীকে নিয়ে উপরে চলে গেল। বাড়ির লোকজন অসহায় মুখ করে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এখন তো সত্যি মনে হচ্ছে ওনারা ও এদের ঝামেলা মেটাতে এসে ভুল করেছেন। এই দুজন কখনো আলাদা হবে না একে অপরকে ছাড়া। যারা কয়েক ঘন্টা থাকতে পারে না তারা নাকি আবার সারা জীবনের জন্য আলাদা থাকার ব্যবস্থা করছে। ব্যাপারটা পুরোই হাস্যকর। কাঁদতে কাঁদতে মোহিনীর হেঁচকি উঠে গেছে। নিবিড় গ্লাসে করে পানি এনে মোহিনীকে খাইয়ে দিল। তারপর আবার নিজে গিয়ে গ্লাসটা জায়গা মতন রেখে এলো। বাড়িঘর অগোছালো হয়ে থাকবে এই ব্যাপারটা মোহিনীর পছন্দ না। প্রত্যেকটা জিনিস জায়গা মতো থাকা চাই। কোনো কোনায় এক বিন্দু ময়লাও মোহিনীর অপছন্দ। সেজন্য নিবিড়ও সেভাবেই থাকতে থাকতে এখন সে রকমই অভ্যাস হয়ে গেছে। গ্লাসটা রেখে এসে সোফায় বসা মোহিনী পায়ের কাছে দুই হাঁটু গেড়ে বসে বলল, এবার থামো, আর কিছু বলবে না ওরা? মোহিনী মাথা তুলে নিবিড়ের দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, কোথায় ছিলে সারাদিন? শহরেই ছিলাম, আর কোথায় যাব? বাড়ি ফেরোনি কেন? ইচ্ছে করছিল না? কেন ইচ্ছে করছিল না? নিবিড় এবার বিরক্তকর গলায় বলল, জানোই তো কেন ইচ্ছে করে না। আজকাল বাড়ি ফিরতে সারাক্ষণ শুধু তোমার সাথে ঝগড়া হয়। এত ঝগড়া করতে আমার ভালো লাগে না। তুমি তো আজকাল আর আমার সাথে স্বাভাবিক কোনো কথাবার্তা বলতেই পারো না, সব সময় ঝগড়া করতে হয়। মানে ঝগড়া না করলে আজকাল তোমার পেটের ভাত হজমই হয় না। মোহিনী, তুমি আর আমায় বোঝোই না।
আর এই কারণেই আমার বাড়ি ফিরতে ইচ্ছে করে না। মুহূর্তের মাঝে মোহনের মেজাজটা তুমুল বিগড়ে গেল। রাগান্বিত গলায় বলল, তাহলে ফিরতে গেছো কেন বাড়িতে? বাইরেই থাকতে, রাস্তায় রাত কাটাতে। আমার মুখ যেহেতু দেখতে ইচ্ছে করে না, তাহলে তো বাড়ি ফিরে আসার কোনো প্রয়োজন ছিল না। আর সারাক্ষণ আমি শুধু ঝগড়া করি, তুমি কিছু করো না। কী প্রমাণ করতে চাইছো? তুমি খুব ভালো আর আমি খুব খারাপ। সংসারে যত অশান্তি সব আমার জন্য তৈরি হয়। নিবিড় জোর গলায় বলল, অবশ্যই তোমার জন্য তৈরি হয়। এই যেমন এখন তুমি অশান্তি তৈরি করছো। আশা, মানলাম আমি না হয় একটা কথা বলে ফেলেছি। তুমি কি একটু চুপ থাকতে পারতে না? সব সময় কেন প্রতি উত্তর করতেই হবে মোহিনী? তুমি তো আগে এমন ছিলে না। তুমি আগে যথেষ্ট ধৈর্যশীল ছিলে। তুমি এখন অনেক বদলে গেছো। বদলে তো তুমিও গেছো নিবিড়। আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি। আমি আগেও এভাবে প্রতি উত্তর করতাম, কিন্তু তখন তুমি আমাকে আশকারা দিতে, আর এখন বিরক্ত হও। যদি বিরক্ত হওয়ারই ছিল, তাহলে কেন আমাকে আশকারা দিয়েছিলে? কেন আমার অভ্যাসটা খারাপ বানিয়েছো? আশা, মানলাম আমি খারাপ, তুমি তো ভালো। তাহলে আমি একটা কথা বললে তুমি চুপ থাকতে পারো না? নিবিড় দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, বাড়ি ফেরাটাই আমার ভুল হয়েছে। হয় আমার আর তোমাদের কাউকে কোনো কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যাওয়া উচিত ছিল, নয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোনো একটা ট্রাকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া উচিত ছিল। মানে একেবারে কাহিনী খতম হয়ে যেত। রোজ রোজ এই অশান্তির মাঝে পড়তে হতো না। মোহিনী অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড়ের বলা শেষের কয়েকটা কথাই খুব খারাপ লাগলো, খুব কষ্ট পেল। মোহিনী এতটাই বিরক্তকর হয়ে উঠেছে নিবিড়ের জন্য যে এখন নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছে, নিরুদ্দেশ হয়ে যেতে চাইছে। এতটাই অসহ্যকর হয়ে উঠেছে নিবিড় এর কাছে ওদের সংসার। অবিশ্বাস্য গলায় নিবিড়কে উদ্দেশ্য করে বলল, আমি তোমার কাছে এতটা বিরক্তকর হয়ে উঠেছি নিবিড়? তাহলে ভালোবাসা আর একটুও নেই? নিবিড় নিজের কপাল চাপড়ালো। বোঝাতে চাইল কি মোহিনীকে, আর বুঝলো কি? কি বলতে চাইলো আর বলে ফেললো কি? কিছুক্ষণ নিজেই নিজের কপাল চাপড়ানো শেষে মোহিনীর দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, নিছেন মোহিনী, আমি এভাবে বলতে চাইনি। তুমি আমার জন্য বিরক্তকর না। আমি বোঝাতে চেয়েছি আমাদের মাঝে হতে থাকা এই ঝগড়াগুলো আমার কাছে বিরক্তকর। রোজ রোজ নিবিড়কে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মোহিনী হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, থাক নিবিড়, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। ঝগড়া তো আমার সাথেই করো, তার মানে বিরক্তকর আমি? অবশ্যই আমি যদি বিরক্তকর না হতাম তোমার জন্য, তাহলে কি ডিভোর্সের জন্য তুমি যেতে নুসরাতের কাছে? সে তো তুমিও গিয়েছিলে। তার মানে আমিও তোমার কাছে বিরক্তকর হয়ে উঠেছি। আমাদের সংসারটা তোমার কাছে বিরক্তকর হয়ে উঠেছে। তার মানে তুমিও মুক্তি চাও আমার থেকে। বাড়ির লোকজন একটু ধীরে সুস্থে ওপরে আসছিল। ইচ্ছাকৃতভাবে ভাবছিল একটু সময় দুজনে একসাথে থাকুক, একটু টুকটাক কথাবার্তা বলুক। তবে ওরা আন্দাজে করতে পারেনি যে নিবিড় আর মোহিনীকে দেওয়া সময়টা ওরা ভালো কাজে না লাগিয়ে ঝগড়া শুরু করে দেবে। ওপরে এসে যখন দুজনের মাঝে এমন বাকবিতণ্ডা চলতে দেখল, সবাই তাজ্জব বনে গেল। দরজার কাছে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সকলেই। ভেতরে এসে ওরা দুজনকে থামানোর চেষ্টা করলো, থেমেও গেল দুজনেই। বড়রা মিলে বকাবকি করলো, চুপচাপ দুজনে মাথা পেতে বড়দের সব বকা শুনলো। তারপরে আর কি, দুজনে দুই দিকে চলে গেল। দুজনে দু ঘরে গিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। ওনারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে এতক্ষণ যাবৎ দুজনকে বুঝিয়ে লাভটা কী হলো। ফলাফল তো শূন্যই। গল্প তোমার নামই গল্প হোক। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।